আসসালামু আলাইকুম। আজকের গ্রন্থ সমালোচনার গ্রন্থটি হল জনযুদ্ধের গণযোদ্ধা। লিখেছেন মেজর কামরুল হাসান ভূঁইয়া। গ্রন্থটি জামন পাবলিশার্স কর্তৃক প্রথম প্রকাশিত হয় ফেব্রুয়ারি 1999 সালে। পৃষ্ঠা সংখ্যা 96। বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক একজন বিশিষ্ট লেখক মেজর কামরুল হাসান ভূঁইয়া। ঝিনাইদহ ক্যাডেট কলেজে এইচএসসি পরীক্ষাটি থাকা অবস্থায় তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মেজর খালেদ মোশাররফ ও ক্যাপ্টেন হায়দারের সহযোদ্ধা হিসেবে ২ নং সেক্টরে যুদ্ধ করেন। পরবর্তীতে বাংলাদেশের সেনাবাহিনীতে যোগদান করে মেজর হিসেবে অবসর গ্রহণ করেন। মুক্তিযুদ্ধ বিষয়ে তার একাধিক গ্রন্থ রয়েছে। এর একটি হচ্ছে জনযুদ্ধের গণযোদ্ধা। এই বইয়ে মূলত তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী প্রান্তিক মানুষদের কাহিনী তুলে ধরেছেন। জনযুদ্ধের গণযোদ্ধা বইয়ে লেখক 11টি বীরত্বগাথা সংকলন করেছেন, যেগুলো হলো সাহসের ঠিকানা, নিরন্তন কাহিনীর এক যুদ্ধ, ধূসর পাণ্ডুলিপি, তাগরা, গল্পও নয়, শিশু মল্লিকা ও অবিমিশ্রিত দিগন্তের কাহিনী, রাখাইন মেয়ে প্রিন্সা, 2 পরদেশী, মিরাশের মা ও বদন থানার দুরন্ত ছেলেরা, খণ্ডচিত্র 71, অন্যরকম সৈনিক। বইয়ের প্রথম লেখাটির নাম সাহসের ঠিকানা। একদল কিশোর মুক্তিযোদ্ধা নিয়ে মেজর খালেদ মোশাররফ গঠন করেছিলেন ওয়াই প্লাটুন, যারা 21 পাউন্ড ওজনের ব্রিটিশ 303 ব্রাউনিং তুলতে পারত না। কিন্তু এদের অসাধ্য কিছু ছিল না। দিনের আলোয় সবার সামনে পাকিস্তানি ব্যাংকারগুলো একম্পিত করে দুলার আধার বানিয়ে ফেলত। ওয়াই প্লাটুনের যুদ্ধের বর্ণনায় অনেক অশিক্ষিত কিশোরের কথা লিখেছিলেন মেজর খালেদ মোশাররফ। তিনি লিখেন, ঢাকা শহরে এক ফল বিক্রেতা আমার সেক্টরে একজন গেরিলা কমান্ডার হয়েছিলেন। এই ফল বিক্রেতা তৈয়ব আলী কমান্ডার। লেখক বলেছেন, শান্তির সময়ের সৈনিক আর যুদ্ধের সময়ের সৈনিকের মধ্যে তফাৎ আকাশ পাতাল। তৈয়ব আলী আমাদের যুদ্ধের সময়ের সৈনিক। একে দিয়ে গার্ড অব অনার দেয়া যাবে না, দেয়া যাবে জাতির ক্রান্তি লগ্নে অর্ঘ্য। একইভাবে বুরুঙ্গামারীর ইমান আলী, লালমাটিয়ার আব্দুল আজিজ, কোম্পানিগঞ্জের গনি ও নাম ভুলে যাওয়া ছেলেটার কথাও উঠে এসেছে তাতে। দ্বিতীয় লেখা নিরম্বর কাহিনীর এক যুদ্ধ। এর মুখ্য চরিত্র মুরাদনগরের হাবিলদার রমিজ উদ্দিন ও চাপিতলার মোহাম্মদ আহেদ আলী কেরানি, গনি, বাচ্চু প্রমুখ, যারা জীবন দিয়ে দেশপ্রেমের প্রমাণ দিয়ে গেছে। তাদের আত্মত্যাগকে স্বীকৃতি দেয়নি কেউ। এমনকি তার কমান্ডার মেজর হায়দারকে তাদের জন্য কিছু করতে বললে তিনি বলতে বাধ্য হয়েছেন, খোকা, সে চাবি আর আমাদের হাতে নেই। ধূসর পাণ্ডুলিপিতে লিখেছেন আখাউড়া রেল স্টেশন পরবর্তী মুকুন্দপুর রেল স্টেশন ও তার আশেপাশের পাকিস্তানি পশুদের অস্তিত্ব ঘুরিয়ে দেওয়ার কথা। উঠে এসেছে হতভাগ্য রাজাকারের মেয়ে সায়রার কথা। তাকে তুলে দেওয়া হয়েছিল পাকিস্তানি নরপশুদের হাতে। সেই সুবাদে সায়রা পাকিস্তানিদের অবস্থান, গোলা বারুদ সবকিছু দেখে নিয়ে সুযোগ বুঝে এসব কথা মুক্তিযোদ্ধাদের বলে দেয়। মেজর শাহিদের নেতৃত্বে চম্পনগরের চোরাচালানকারী তাজুল, রফিক, মোজাম্মেল মুকুন্দপুরে এলো। দের বীরত্বে গুড়িয়ে যায় পাকিস্তানিদের আস্তানা। 1980 সালে মেজর সাঈদের সাথে দেখা হয়েছিল তাজুলের। জিজ্ঞেস করেছিলেন, করো কি এখন? তাজুল চোখ মুছতে মুছতে অজান্তেই উত্তর দিল, স্যার, ওই আগের কাম। রফিক, মোজাম্মেল, এলু, মোতালেব এদের কারোরই আর স্বপ্ন দেখার স্বপ্ন নেই। মৃত্যুর পাওয়ানা আসছে না বলেই এরা বেঁচে আছে। সায়রা গ্রাম ছেড়ে চলে গেছে অজানা গন্তব্যে। এরা ইতিহাসে নেই, বর্তমানে নেই, ভবিষ্যতে যে থাকবে নিশ্চিত বলা যাচ্ছে না। এরা কেউ না, কিন্তু এরাই বাংলাদেশ। যুদ্ধের মাঠে বিশালদেহী পাকিস্তানি সৈন্যের মধ্যযুগীর দ্বন্দ্বযুদ্ধের চ্যালেঞ্জ গ্রহণ করা বরিশালের তাগরার মল্লযুদ্ধের গল্প তাগরা। 1971 সালের 17 নভেম্বর পিরোজপুরের কোদালধোয়া এলাকায় মুক্তিবাহিনী ও পাক বাহিনী খুব কাছাকাছি অবস্থান করেছিল। যে কোনো মুহূর্তে গোলাগুলি শুরু হয়ে যাবে। এমন সময় পাকিস্তানি বিলাসদেহী এক পাগলাটে সৈনিক SMG হাতে দাঁড়িয়ে গেল। চিৎকার দিয়ে বলতে শুরু করলো, হ্যাঁ কোই মা কি লাল, মা কি দুধ পিয়া है तो বেগায়া হাতিয়ার কো সামনে আ যাও। আছো কোনো মায়ের ছেলে, মার দুধ যদি পান করে থাকো তাহলে বিনা অস্ত্রের সামনে এগিয়ে এসো। কথা শেষ করেই তাদের SMG ফেলে দিল। একটানে ইউনিফর্ম খুলে খালি গায়ে 1 পা 2 পা করে মুক্তিযোদ্ধাদের অবস্থানের দিকে এগিয়ে আসতে থাকলো। খালি গায়ে লুঙ্গি পরা তাগরা যখন অস্ত্র হাতে পজিশনে শুয়ে আছে,
হানাদার সৈন্যের দাম্ভিক চ্যালেঞ্জ শুনে সে আর শুয়ে থাকতে পারল না। কারো করে বলে উঠল, মর্দ, মনে হচ্ছে কি বাঙালিগো মধ্যে কি কেউ নাই যে ওর লগে বুঝতে পারে? মেবাই তাগরারে আর ধরে রাখতে পারলাম না, হালার পো হালায় বসবে জায়গায় হাত দেছে। হুঙ্কার তুলে খালি হাতে শত্রু সেনার দিকে এগোতে থাকলেন তাগরা। দুই পক্ষের বাকি সবাই চুপচাপ দেখতে লাগলো পাগলাটে দুই সৈন্যের কাণ্ড। আধুনিক যুগে মধ্যযুগীয় যুদ্ধের মহড়া। কাছাকাছি আসতেই তাগরা শত্রু সেনার বুকের উপর খালি হাতের থাবা বসিয়ে দিল। শত্রু সেনা পিছু হটে নিজেকে কিছুটা সামলে নিলেন। তাগরাও পরবর্তী আক্রমণের জন্য প্রস্তুত। এমন সময় পাকিস্তানি সেনাদের কয়েকটা গুলি এসে ঝাঁঝরা করে দিল তাগরাকে। হানাদার সৈন্যটি লাফ দিয়ে ফিরে গেল নিজেদের প্রতিরক্ষা অবস্থানে। ফিরে গিয়ে নিজেদের সৈন্যদের অশ্রাব্য ভাষায় গালাগালি করেছে। খালি হাতে যুদ্ধ করতে এসেছে, তাকে তোরা গুলি করলি কেন? এই বলে সে নিজের বাহিনীর সৈন্যদের গুলি করে মেরে ফেলে। পটুয়াখালীর কুয়াকাটা সৈকত এলাকায় একটি মেডিকেল টিমের সাথে কাজ করত টেকনাফের রাখাইন মেয়ে প্রিন্সা খে। তারই নামানুসারে রাখাইন মেয়ে প্রিন্সা গল্পে জানা যায় জুলাই মাসে প্রিন্সা বন্দী হয় পাকিস্তানিদের হাতে। অবধারিতভাবেই পাকিস্তানিদের ভোগের সামগ্রীতে পরিণত হয়। তবে সে ছিল অনেক বুদ্ধিমতী। সে পাকিস্তানি বাহিনীর সাথে মিশে যায়, মজার মজার রান্না করে সবাইকে খাওয়ায় এবং তাদের বিশ্বাস অর্জন করে। একদিন সুযোগ বুঝে সে খাবারে বিষ মিশিয়ে পরিবেশন করে। 42 জন সৈন্যের মধ্যে 14 জনই মারা যায়, বাকিরা গুরুতর আহত হয়ে পড়ে থাকে। আর এক সাহসী মায়ের গল্পে জানা যায় মিরাশের মায়ের SMG হাতে যুদ্ধের বর্ণনা। নেত্রকোনার নাম না জানা মাঝবয়সী এক মহিলা ও তার মেয়ের গল্প, যাদের ঘরে জোরের রাতে মাদুরের খাবার সাজানো থাকতো মুক্তিযোদ্ধাদের জন্য। আর এক প্রান্তিক চরিত্র হরি, চা বাগানের কুলি। খণ্ডচিত্র 71 অধ্যায়ে বর্ণনা করা হয়েছে এই হরির গল্প। 1 নং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 35 জনের একটি প্লাটুন শ্রীমঙ্গলের রেল স্টেশনে পাকিস্তানি আর্মির অবস্থানে আক্রমণ করতে প্রস্তুত। তবে একজন গাইড দরকার। এগিয়ে এলো হরি। হরির স্ত্রী সন্তান সম্ভবা। বিকেলে মুক্তিযোদ্ধাদের নিয়ে যাত্রা শুরু করে। সন্ধ্যায় খবর পেল হরির স্ত্রী একটি মৃত সন্তান প্রসব করে মারা গেছে। সবাই মর্মাহত এবং একই সাথে উদ্বিগ্ন, কেননা হরিকে ছাড়া শ্রীমঙ্গল যাওয়া যাবে না। রেড দলের কমান্ডার মেজর হাফিজ হরিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। জিজ্ঞেস করলেন শ্রীমঙ্গল যাওয়ার জন্য অন্য কোনো গাইড পাওয়া যাবে কিনা। চোখ মুছতে মুছতে জবাব দিল, স্যার, ভ্রমণের চেয়ে তো কী হয়েছে, চিন্তা করেন না, আমি লইয়া যাবো শ্রীমঙ্গল। সদ্য মৃত স্ত্রী সন্তানকে শেষবারের মতো দেখে আধা ঘন্টার মধ্যে চলে আসে হরি। মুক্তিযোদ্ধাদের পথ দেখিয়ে নিয়ে যায় শ্রীমঙ্গল। 1971-এ পাক বাহিনীর অত্যাচার, অবিচার, লুণ্ঠন, হত্যা, ধর্ষণের বিরুদ্ধে এদেশে সাধারণ খেটে খাওয়া মানুষেরা অসীম সাহসিকতার সাথে মাথা তুলে দাঁড়িয়েছিল। রক্তের বিনিময়ে ছিনিয়ে এনেছিল স্বাধীন বাংলাদেশের পতাকা। যাদের রক্তের বিনিময়ে ছিনিয়ে এনেছিল স্বাধীনতা, যাদের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে, তারা হলেন মুক্তিযোদ্ধা বা মুক্তিবাহিনী। মুক্তিযোদ্ধাদের অনিয়মিত বাহিনী সরকারি নাম ছিল গণবাহিনী বা FF, ফ্রিডম ফাইটার বা মুক্তিযোদ্ধা। গণবাহিনীর সদস্যদের 2 সপ্তাহ প্রশিক্ষণের পর একজন কমান্ডারের অধীনে নিজ নিজ এলাকায় গেরিলা যুদ্ধ পরিচালনার জন্য প্রেরণ করা হতো। গণবাহিনীর সদস্যরা সমাজের বিভিন্ন স্তর থেকে আসা সাধারণ মানুষ। এরা ছাত্র, জনতা, কৃষক, শ্রমিক, নৌকার মাঝি, গেরস্থ ঘরের কামলা, ট্রাক ড্রাইভার কিংবা মোটরসাইকেল মেকানিক। লেখক তাদের বলেছেন গণযোদ্ধা। স্বাধীনতা সংগ্রামে গণযোদ্ধাদের বীরত্বের ইতিহাস খুব কমই দেখা যায় এবং লেখাও হয়েছে খুব কম। তারা এক্ষেত্রে বরাবরের মতোই বঞ্চিত থেকেছেন। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে গণযোদ্ধাদের অসাধারণ কিন্তু অলিখিত রক্তঝরা বীরত্বগাথা তুলে আনার চেষ্টা করেছেন মেজর কামরুল হাসান ভূঁইয়া তার জনযুদ্ধের গণযোদ্ধা বইয়ে। তুলে ধরেছেন খেটে খাওয়া, নাম না জানা, অল্প শিক্ষিত নিচুতলার মানুষের দেশপ্রেম, সাহসিকতা আর ত্যাগের গল্প। তা আমাদের পূর্বপুরুষদের যৌবনের গল্প, সাধারণত মানুষ দেশের জন্য অসাধারণ হয়ে ওঠা গল্প, নাম না জানা ভুলে যাওয়া পুরুষদের হাতের লাঙল বা মাথার বোঝা নামিয়ে অস্ত্র হাতে তুলে নেওয়ার গল্প, তাদের জয়ী হওয়ার গল্প এবং সবশেষে তাদের পিছিয়ে পড়ার গল্প। সেই সব অলিখিত সাহসী মুক্তিযোদ্ধার রক্তের ঋণ স্বীকার করার এক প্রশংসনীয় প্রচেষ্টা জনযুদ্ধের গণযোদ্ধা।
মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী অধিকাংশ যোদ্ধাই ছিলেন এদেশের সাধারণ মানুষ। মুক্তিযুদ্ধের ইতিহাসে এদের নাম খুব একটা উচ্চারিত হয়নি। এদের জন্য বরাদ্দ থাকে একটি লাইন, কখনো বা একটি প্যারা। লেখক নিজেও একজন গণযোদ্ধা ছিলেন, তাই জনযুদ্ধের গণযোদ্ধা বইয়ে তিনি অপার মমতা, অপরিসীম শ্রদ্ধা নিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী গণযোদ্ধাদের আখ্যান রচনা করেছেন। তাদের বীরত্বের গল্পগুলো পাঠকের কাছে পৌঁছে দিতে চেয়েছেন। মেজর কামরুল হাসান ভূঁইয়ার লেখা এ বইয়ের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো তিনি যুদ্ধে ব্যবহৃত টেকনিক্যাল টার্ম বইয়ে অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যাসহ ব্যবহার করেছেন। এছাড়া গল্পের ফাঁকে ফাঁকে পাঠকদের যুদ্ধে বিভিন্ন কৌশল সম্পর্কেও বলেছেন। প্রয়োজনে বিভিন্ন দলিলও সংযুক্ত করেছেন, যা বইটিকে তথ্যবহুল করে তুলেছে। আর বাংলার মাঠ ঘাট থেকে উঠে আসা একদম সাধারণ কিন্তু খুবই অসাধারণ কাহিনীগুলো পাঠকের হৃদয়কে না ছুঁয়ে পারে না। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিল এই অসাধারণ বইটি অবশ্য পাঠ্য।